সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি গত ক্লাসে দশম শ্রেণীর কারক সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছিলাম। তোমাদের হয়তো মনে আছে কারক কাকে বলে, কারক কত প্রকার, আমরা কিভাবে চিনতে পারি যে একটা বাক্য এটা কোন কারক, বুদ্ধিকারক না কর্মকারক না করণকারক, এ সম্পর্কে বিস্তারিত আলোচনা আমি গত ক্লাসে করেছি। আজকে আমি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই কারকের বিভক্তি চিহ্নগুলো আমি একটু বোঝানোর চেষ্টা করব। একটা কারকের সাথে একটা বিভক্তির কিন্তু খুবই ঘনিষ্ঠ সম্পর্ক। তোমরা জানো, তোমরা যখন প্রশ্নপত্র পাও, প্রশ্নপত্র পেলে দেখবা প্রশ্নে থাকে একটা বাক্য দিয়ে সেখানে তোমাদের বলতে বলা হয় যে এই বাক্যটা কোন কারক ও কোন বিভক্তি। তাহলে দেখো, আমরা যখন চিনতে পারবো যে এটা কর্তৃকারক বা এটা কর্মকারক, এটা করণকারক, এটা কিন্তু আমরা চিনতে পারবো। আমরা গত ক্লাসে যে আলোচনা করেছি তার মধ্যে থেকে আমরা এটা স্পষ্ট যে আমরা কারকগুলো খুব সুন্দর করে চিনতে পারবো একটা বাক্য দেখে। যেমন আমরা যদি বলি পাগলে কি না বলে, এটা কোন কারক? তোমরা সবাই জানবে, কর্তা নিজে নিজে কাজটা করছে, তাই না? পাগলে কি না বলে, তাহলে এটা কর্তৃকারক। আমরা কিন্তু এভাবে বলতে পারি চোখ দিয়ে পানি পড়ে। কি দিয়ে পানি পড়ে? চোখ দিয়ে পানি পড়ে, তার মানে এটা করণকারক। আমরা যখন বলবো গাছ থেকে পাতা পড়ে, কোথা থেকে পাতা পড়ে? গাছ থেকে পাতা পড়ে, তাহলে এটা আমরা জানবো অপাদান কারক। দেখো, এইভাবে কিন্তু আমাদের কারক চিনতে খুব একটা অসুবিধা হবে না। কিন্তু যে জিনিসটা সবচেয়ে জরুরি, এই কারকের সাথে যখন আমরা বিভক্তি যোগ করব তখন আমাদের অবশ্যই জানতে হবে যে বিভক্তি বলতে আমরা কি বুঝি। আসো আজকে আমি তোমাদের সাথে এই কারকের সাথে বিভক্তি যে সম্পর্ক, এই কারক বিভক্তি নিয়ে আমি আলোচনা করব। দেখো, যে বাক্যের যদি প্রত্যেকটা পদ আমরা বিশ্লেষণ করে আমরা দেখতে পাবো যে একটা শব্দ আর একটা বাক্যে দুইটা শব্দ থাকে। একটা হলো শব্দ আর একটা হলো বিভক্তি। একটা হলো শব্দ আর একটা হলো বিভক্তি। তাহলে আমরা শব্দ তো চিনছি যে এটা শব্দ। আমরা যদি বলি কলমে লেখে, তাহলে দেখো কলম একটা শব্দ, লেখে একটা শব্দ। কিন্তু এই কলমে লেখে এই শব্দ দুইটার মধ্যে কোনটা বিভক্তি আর কোনটা শব্দ, এটা আমরা কিভাবে পার্থক্য করব, আমরা আজকে সেটাই জানবো যে একটা বাক্যকে আমরা কেমন করে চিনবো যেটা কোন বিভক্তি হয়েছে। এবার খেয়াল করো যে আসলে বিভক্তি বলতে আমরা কি বুঝি। যেগুলো শব্দের মধ্যে যুক্ত হয়ে বাক্য গঠনের জন্য পদ সৃষ্টি করে এবং ক্রিয়াপদের সঙ্গে অন্য পদের সম্পর্ক নির্ণয় করতে সাহায্য করে, এগুলিকেই আমরা বিভক্তি বলি। এখন দেখো, বাংলা শব্দে, আসলে বাংলা শব্দে কত রকম বিভক্তি আমরা দেখতে পাই? আমরা বাংলা শব্দে মোট 7 রকম বিভক্তি দেখতে পাই। প্রথম বিভক্তি বা শূন্য বিভক্তি, দ্বিতীয় বিভক্তি, তৃতীয় বিভক্তি, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। এই দেখো, আমরা যদি বিভক্তিগুলোর নামগুলো দিয়ে বিভক্তিগুলোকে আলাদা করি তবেই আমরা চিনতে পারবো যে একটা বাক্যে কোন কারক এবং সেই বাক্যের যেটাকে ইন্ডিকেট করা হচ্ছে, অর্থাৎ যেটাকে তোমাদের বার করতে বলেছে, নির্দিষ্ট একটা শব্দের নিচে দাগ দিয়ে বা সেই শব্দটা মোটা অক্ষরে লিখে তোমাদের বলতে বলা হয় যে এটা কোন বিভক্তি। যেমন মনে করো, আমরা যদি বলি পাগলে কি না বলে, এই পাগলের নিচে দাগ দিয়ে বোঝানো হয় যে এই পাগলে কি না বলে এটা কোন কারক আর কোন বিভক্তি। আমরা তো সবাই জানি যে পাগলে কি না বলে কর্তা নিজে নিজে কাজ করছে, এটা কর্তৃকারক। তাহলে আমরা চিনবো কিভাবে যেটা কোন বিভক্তি? এটা চেনার জন্য দেখো বিভক্তির চিহ্নগুলো আমাদের জানতে হবে। আসো আমরা প্রথমে দেখে নিই যে শব্দে বিভক্তির চিহ্নগুলো কয় রকম। দেখো, আমরা এখানে লিখেছি, বোর্ডের দিকে খেয়াল করো যে শূন্য বা প্রথমা বিভক্তি, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। এবার দেখো বিভক্তির চিহ্নগুলো আমরা একটু আলাদা করে দেখি। যখন বিভক্তির মধ্যে একটা শব্দের মধ্যে আমরা কোনো বিভক্তির চিহ্নই দেখতে পাবো না, অর্থাৎ আমরা দ্বিতীয় বিভক্তি থেকে শুরু করি। যদি একটা শব্দের মধ্যে যেটাকে আমাদেরকে চিহ্নিত করতে হবে এটা কোন বিভক্তি, সেই শব্দটার দিকে যদি আমরা খেয়াল করে দেখি যে সেই শব্দটার লাস্টে কে রে আছে, তাহলে সেগুলো হবে দ্বিতীয় বিভক্তি। যদি আমরা দেখি দ্বারা, দিয়া, কর্তৃক, তাহলে সেগুলো হবে তৃতীয় বিভক্তি। এবার দেখো, এই চতুর্থ বিভক্তি কিন্তু একেবারে এই দ্বিতীয় বিভক্তির মতোই। দ্বিতীয় বিভক্তির যে চিহ্ন দিয়ে আমরা দ্বিতীয় বিভক্তিকে নির্ণয় করতে পারবো, ঠিক একইভাবে আমরা চতুর্থ বিভক্তির সেইভাবে নির্ধারণ করতে পারবো বা চিনতে পারবো। পঞ্চমী বিভক্তি, থেকে, চেয়ে, হতে, অর্থাৎ কোথা থেকে
থেকে, কোথাও হতে, যে এরকম ধরনের প্রশ্ন যখন আসবে একটা বাক্যের মধ্যে বা সেটাকে যখন নির্দেশ করবে তখন সেগুলো হবে পঞ্চমী বিভক্তি। এবার দেখো, যে শব্দটাকে দিয়ে আমরা বিভক্তি নির্ণয় করবো সেই শব্দটা যদি লাস্টের অক্ষরটা র বা এর থাকে তখন সেগুলো হবে ষষ্ঠী বিভক্তি। সপ্তমী বিভক্তি কোনগুলো? এ, উদ্দেশ্য একারে, কাছে, মধ্যে ইত্যাদি, এগুলো হবে সপ্তমী বিভক্তি। আর দেখো, এই দ্বিতীয়া থেকে সপ্তমী বিভক্তির মধ্যে যে চিহ্নগুলো আমরা দেখলাম, এই চিহ্নগুলির যখন কোনোটি আসলে আমরা নির্ণয় করতে পারবো না বা খুঁজে পাচ্ছি না যে একটা শব্দের মধ্যে, তখন সেটা হবে শূন্য বা প্রথমা বিভক্তি। এগুলো সবচেয়ে ভালো করে আরো চেনা যায়। আমি কিছু শব্দ দিয়ে তোমাদের দেখাচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তোমরা বোর্ডটা একটু খেয়াল করো, খেয়াল করলে দেখবো আমরা যখন একটা শব্দ লিখে লিখে একে আলাদা করব তখনই আমাদের পক্ষে এটা বোঝা বেশি সম্ভব হবে। খেয়াল করো, যদি এখানে আমরা লিখি বৃষ্টি, বৃষ্টি পড়ে, খেয়াল করো কি লিখলাম আমি? বৃষ্টি পড়ে। এবার দেখো, আমরা যদি এই নিচে দাগ দিই, দাগ দিয়ে যদি বলি যে এটা কোন কারক, এই বাক্যটা কোন কারক ও কোন বিভক্তি, তাহলে আমরা কিভাবে নির্ণয় করব? খেয়াল করো, দেখো লেখা বৃষ্টি পড়ে, এই বৃষ্টিটাকে আমাদের নির্ধারণ করতে হবে বৃষ্টিটা কোন বিভক্তি। তাহলে আগে আমাদের কি জানতে হবে যে বৃষ্টি পড়ে এটা আসলে কোন কারক। দেখো বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ছে, বৃষ্টি কিন্তু নির্দ্বিধায় নিজে নিজেই পড়ছে, তাহলে বৃষ্টির কাজটা কে করছে? বৃষ্টির কাজটা কিন্তু বৃষ্টি নিজেই করছে, বৃষ্টি পড়ছে, তার মানে আমরা বুঝলাম এটা কর্তৃকারক। আর এই যে বৃষ্টি, এই দেখো বৃষ্টির এই চিহ্নগুলো, আমরা যে বিভক্তির 7টা চিহ্ন দেখলাম, এই 7টা চিহ্নের মধ্যে কি বৃষ্টিটা কোন রকম আসছে? এই লাস্টে কি র এর আছে? নাই। হতে থেকে যে আছে? নাই। তারপর দেখো দ্বারা দিয়া কর্তৃক আছে? নাই। তার মানে এই চিহ্নটা আমাদের কাছে একেবারে অস্পষ্ট, তার মানে এটা হবে শূন্য বিভক্তি। এটা হলো শূন্য বিভক্তি, কর্তৃকারকে শূন্য বিভক্তি। বুঝতে পারছো? খেয়াল করো, যেটা হলো কর্তৃকারকে শূন্য বিভক্তি। এবার যদি এখানে আমরা লিখি আমাকে, আমাকে যেতে হবে, আর আমাকে নিচে আমি দাগ দিয়ে দিলাম, অর্থাৎ এই আমাকে তো তোমার বার করতে হবে খুঁজে যে আমাকে যেতে হবে এটা কোন কারক আর কোন বিভক্তি। খেয়াল করে দেখো, কাকে যেতে হবে? আমাকে যেতে হবে। তাহলে কি এটা কর্তা নিজে না? আমাকেটা কি? আমাকে হলো কর্তা নিজে, তার মানে আমরা বুঝতে পারছি এটা কর্তৃকারক, এটা হলো কর্তৃকারক। আর দেখো আমাকে এই শব্দটার লাস্টের যে বর্ণটা দেয়া আছে সেই বর্ণটা কি দেয়া আছে দেখো, খেয়াল করো, ফয়কার কি। আমরা একটু আগে বিভক্তি চিহ্নগুলো কি দেখলাম যে যখন এই যে বিভক্তিটা আমরা নির্ণয় করব এতে যখন লাস্টের শব্দটা কে রে থাকবে তখন সেটা কি বিভক্তি হবে? দ্বিতীয়া বিভক্তি হবে। তাহলে আমরা জানলাম আমাকে যেতে হবে, এটা কর্তৃকারকের দ্বিতীয়া বিভক্তি। কঠিন লাগছে কি? কঠিন লাগার তো কথা না, একদম সহজ যে আমাকে যেতে হবে দ্বিতীয়া বিভক্তি। এবার দেখো আমি যদি লিখি আরেকটা বাক্য, দেখো খেয়াল করো, যদি লিখি আমার হতে এই কাজ হবে না। এখন দেখো আমার হতে এই কাজ হবে না। এবার খেয়াল করো, আমি বললাম এর আগেরটা আমাকে যেতে হবে, কাকে যেতে হবে? কর্তা কাজটা নিজে নিজে করছে, আমাকে, আর কে দ্বিতীয় বিভক্তির চিহ্ন, তাই আমরা বললাম আমাকে যেতে হবে, তাহলে সেটা হলো কর্তৃকারকের দ্বিতীয় বিভক্তি। এবার এখানে দেখো লিখেছি আমার হতে এই কাজ হবে না। আমার হতে এই কাজ হবে না, কার হতে হবে না? দেখো খেয়াল করো, আমার হতে হবে না আমি কিন্তু নিজে, তার মানে আমি কর্তা, তাহলে এটা কর্তৃকারক সমস্যা হচ্ছে না, তাই না? কারকটা হলো কর্তৃকারক, কার হতে হবে না? আমার হতে। আমরা দেখো খেয়াল করো তোমরা, আমরা যখন বিভক্তি চিহ্ন লিখেছিলাম তখন আমরা কি লিখেছিলাম? হতে, থেকে, চে, এগুলো কোন বিভক্তি? এগুলো কিন্তু পঞ্চমী বিভক্তি। তাহলে এটা হলো কর্তৃকারকের পঞ্চমী বিভক্তি, যে আমার হতে এই কাজ হবে না। এবার দেখো খেয়াল করে আমরা যদি লিখি ভুল
ধান খেয়েছে, বুলবুলিতে ধান খেয়েছে। খেয়াল করো, এই বুলবুলিতে নিচে যদি আমরা দাগ দিয়ে বলি এটা কোন কারকের কোন বিভক্তি। দেখো বুলবুলি ধান খাচ্ছে, বুলবুলি কি কারো সাহায্য নিয়ে খাচ্ছে? বুলবুলি কিন্তু কাজটা একা একাই করছে, তার মানে কি কর্তা একা একাই কাজ করছে, এটা হলো কোনটি কারক। আর দেখো বুলবুলিতে এই লাস্টের চিহ্নটা কি, দেখো একার না। আমরা দেখেছি বিভক্তি চিহ্ন যখন আমরা একার দিয়ে কোনো বাক্য বোঝাবো, শব্দটা লাস্টের অক্ষর যখন একার দিয়ে থাকবে তখন সেটা হবে সপ্তমী বিভক্তি। অসুবিধা হচ্ছে? কোনটি কারকের বিভক্তি বুঝতে আমার মনে হচ্ছে না কারণ কোনো সমস্যা হচ্ছে। সমস্যা থাকার তো কথা, যখন কর্তা কাজ নিজে নিজে করবে তখনই সেগুলো হবে কোনটি কারক। আর বিভক্তি চিহ্নগুলো যখন আমরা নিজেরা জেনে যাব যে বিভক্তি চিহ্ন দেখে কিভাবে আমরা বিভক্তিগুলোকে আলাদা করব, তাহলে বিভক্তি চিহ্ন সাতটা যখন আমাদের মনে থাকবে তাহলে তো আমরা জানবো যে এটা প্রথমা বিভক্তি না দ্বিতীয় বিভক্তি না তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী, আমরা নিজেরা নিজেরাই নির্ধারণ করতে পারবো। এবার দেখো আমরা যদি এখানে একটা বাক্য লিখি, ডাক্তার ডাকো। দেখো এই বাক্যটাতে আমরা কি লিখেছি, ডাক্তার ডাকো। দেখো ডাক্তার ডাকো যদি বাক্যটা যদি আমরা বলি কোন কারক, তাহলে কিভাবে নির্ধারণ করবে? দেখো আমি এর আগের ক্লাসে কারকের যে প্রশ্ন এরকম 6টা প্রশ্ন দিয়ে আমরা কারক নির্ধারণ করতে শিখেছিলাম। ওই 6টা প্রশ্নপত্র তোমাদের সামনে নিয়ে আসো। ওই 6টা প্রশ্নপত্র যখন মনের মধ্যে নিয়ে আসবে সামনে, যে কি প্রশ্ন করলে আমরা আসলে জানতে পারবো কোনটা কোন কারক, তখনই তোমরা নির্ধারণ করতে পারবা যে এটা কোন কারক। দেখো ডাক্তার ডাকো, কর্তা কাজটা কিন্তু নিজে নিজে করছে না, নিজে নিজে করছে, কর্তা কিন্তু কারোর মাধ্যমে কাজটা করছে, কারোর সহযোগিতা নিয়ে কাজ করছে, কারোর সাহায্য নিয়ে কাজ করছে। কর্তা যখন কাজটা নিজে নিজে না করে কারোর সাহায্য নেবে তখন সেটা কি হবে বলো তো, কর্মকারক। তাহলে ডাক্তার ডাকো এটা হলো কর্মকারক। এবার দেখো এই ডাক্তার ডাকোটাকে যদি আমরা বলি এটা কোন বিভক্তি, তাহলে তোমরা কিভাবে নির্ধারণ করবে? এই যে ডাক্তার ডাকো, দেখো এটাকে আমরা যে বিভক্তি চিহ্নগুলো দেখলাম বিভক্তি চিহ্নগুলোর মধ্যে কিন্তু মিল পাচ্ছি না, তাহলে এটা শূন্য বিভক্তি। এটা হলো শূন্য বিভক্তি। এবার খেয়াল করো আরেকটা বাক্য খেয়াল করো, এখানে যদি আমি লিখতাম ডাক্তারকে ডাকো, ডাক্তারকে ডাকো, দেখো তাহলে আমরা তো বুঝছি যে এটা হলো কর্মকারক, কর্মকারক। কিন্তু দেখো এখানে লাস্টের চিহ্নটা কি আছে, কয়কার কি, তাই না? কয়কার কে থাকলে এটা কি বিভক্তি হবে? আমরা সবাই জানি এটা তখন হবে দ্বিতীয়া বিভক্তি। বুঝতে কি অসুবিধা হচ্ছে? আমার তো মনে হয় অসুবিধা হওয়ার কথা না, যেটা হলো দ্বিতীয়া বিভক্তি। এবার দেখো আমরা কর্মকারকের কিছু চিহ্ন দেখি, তাহলে আমাদের পক্ষে সুবিধা হবে। আমরা যদি লিখি এখানে ছেলেরা ফুটবল খেলে, ফুটবল খেলে, ছেলেরা কি খেলে? দেখো যদি আমরা দাগ দেই ছেলেরা ফুটবল খেলে, প্রথমে আমাদের নির্ধারণ করতে হবে এটা কি কারক। আমরা বলেছিলাম দেখো খেয়াল করো যে যখন দ্বারা দিয়া কর্তৃক একটা কাজ সংঘটিত হয় তখন সেই কারকটা হয় করণ কারক। দেখো ছেলেরা কি খেলছে, ফুটবল খেলছে, এই দেখো ফুটবল, তার মানে ছেলেরা কোনো একটা কিছু অবলম্বন করে খেলছে, একা একা নিজেরা খেলছে না, ছেলেরা ফুটবল দিয়ে খেলছে, তাহলে ছেলেরা ফুটবলের সাহায্য নিয়ে খেলছে, ফুটবল দ্বারা খেলছে, তাহলে এটা হবে করণ কারক। আর দেখো এই যে ফুটবল, এই ফুটবলটাকে লক্ষ্য করো, এর মধ্যে কি আমরা কোনো বিভক্তি চিহ্ন খেয়াল করতে পারছি? যেটা আসলে কোন বিভক্তি, আমরা যে বিভক্তির 7টা চিহ্ন দেখলাম সেই চিহ্নের মধ্যে কিন্তু এটা পড়তেছে না, তার মানে এটা হবে শূন্য বিভক্তি। এটা হলো করণ কারক আর হবে হলো শূন্য বিভক্তি। এবার দেখো আমরা সম্প্রদান কারকের একটা দেখি দরিদ্রকে দান করো। আমরা সম্প্রদান কারক পড়ার সময় কি জেনেছি? সত্য ত্যাগ করে কাউকে কিছু দান করাই হলো সম্প্রদান কারক। দেখো আমরা যখন দরিদ্রকে কিছু দান করছি তাহলে সেটা আমরা সত্য ত্যাগ করে দান করছি, আমরা কি সেটা আবার ফেরত নিয়ে নেব না, কিন্তু আমরা একদম তাকে দিয়ে দিচ্ছি, তাহলে এটা হলো সম্প্রদান কারক। আমাদের তো বুঝতে অসুবিধা হচ্ছে না। আর দেখো দরিদ্রকে নিচে যদি দাগ থাকে তাহলে এটা কোন বিভক্তি হবে? তাহলে আমরা বুঝতেছি যে এটা সম্প্রদান কারক হবে। আর বিভক্তি কি বিভক্তি হবে? দেখো কে আছে না, কে থাকলে দ্বিতীয় বা চতুর্থী বিভক্তি হবে, আমরা লিখতে পারি দ্বিতীয় অথবা চতুর্থী বিভক্তি, তাই না? আমাদের বুঝতে কিন্তু
কোনো সমস্যা হচ্ছে না। এবার দেখো আমরা যদি এখানে লিখি ফুলের গন্ধে ঘুম আসে না, এখন এর নিচে একটা দাগ, আমরা এখানে বললাম কোন কারকের কোন বিভক্তি নির্ণয় করো। তাহলে তোমাকে আগে জানতে হবে যেটা আসলে কোন কারক। আমাদের কারক বিভক্তি নির্ণয় করতে হলে সবচেয়ে প্রথমে কিন্তু আমাদের জানতে হয় যে কারকটা কোনটা। তাহলে ফুলের গন্ধে ঘুম আসে না, এখানে আমাদের প্রশ্নটা কিরকম হবে যে কিসের গন্ধে ঘুম আসে না, অর্থাৎ কি হতে আমাদের ঘুম আসতেছে না, আমাদের ঘুমের ডিস্টার্বটা কোথায় হচ্ছে। তার মানে ফুলের গন্ধে, এই ফুল হতে আমাদের আমরা ডিস্টার্ব হচ্ছে, তাই না? এই ফুল হতে আমাদের ঘুম আসতেছে না। তাহলে যখন হতে হইতে থেকে এরকম প্রশ্ন আসে তাহলে সেগুলো হয় অপাদান কারক। তাহলে এটা কি হচ্ছে? অপাদান কারক। আর দেখো এই যে ফুলের লাস্টে কি আছে? র বা এর আছে, তাই না? র বা এর হলে কি হবে? ষষ্ঠী বিভক্তি হবে। ষষ্ঠী বিভক্তি, অপাদান কারকে ষষ্ঠী বিভক্তি। দেখো আমি আরেকটা লিখছি, যদি লিখি দুধে ছানা হয়, দুধে ছানা হয়, দুধের নিচে দাগ, কোন কারকের কোন বিভক্তি। তাহলে এখানে প্রশ্নকে কি আসবে? কি হতে ছানা হয়, কোথা হতে ছানা হয়, কি থেকে আমরা ছানা পাই। তাহলে আমরা কি থেকে ছানা পাই? দুধ থেকে। তাহলে এটা অপাদান কারক, দুধ থেকে ছানা পাই। আর দেখো এই দুধে একার আছে না, একার থাকলে যখন একার হবে, চে হবে, তাহলে আমরা কি বলবো? কাছে হবে, মধ্যে হবে, তাহলে এটা কোন বিভক্তি? সপ্তমী বিভক্তি। তাহলে এটা হচ্ছে অপাদান কারকে সপ্তমী বিভক্তি। বুঝতে একটা সমস্যা হচ্ছে? খালি কারকের চিহ্নগুলো একবার সামনে নিয়ে আসো, কারকের প্রশ্নগুলো যে আমরা কি দিয়ে প্রশ্ন করলে কারক নির্ধারণ করতে পারবো, তারপরে বিভক্তির চিহ্নগুলো সাতটা চিহ্ন সামনে নিয়ে আসো যে কিভাবে আমরা বিভক্তি চিনতে পারবো। এবার দেখো আমরা যদি এখানে লিখি পথ দিয়ে চলো, এই ধরো পথ দিয়ে চলো, এই পথ দিয়ে নিচে দাগ, কোন কারকের কোন বিভক্তি। আবার যদি লিখি যে আহারে রুচি নেই, আহারের নিচে দাগ, কোন কারকের কোন বিভক্তি। এবার যদি লিখি এ বাড়িতে কেউ নেই, এ বাড়িতে কেউ নেই, বাড়িতে। এবার বলো তো এই তিনটা কোন কারকের কোন বিভক্তি হচ্ছে, কি মনে হচ্ছে? পথ দিয়ে চলবো। আমরা যখন অধিকরণ কারকের সংজ্ঞাটা একবার মনে করো, নির্দিষ্ট একটা জায়গায় অর্থাৎ একটা ক্রিয়া যখন নির্দিষ্ট একটা স্থানে একটা আধারকে কেন্দ্র করে কার্য সম্পাদন করে তখন সেটা হয় অধিকরণ কারক। দেখো আমরা সচরাচর কিন্তু পথ দিয়ে চলি, আমরা পথ বাদ দিয়ে কি রাস্তার পাশে জায়গা থাকে সেই রাস্তা দিয়ে চল, সেই জায়গা দিয়ে চললে মানুষ কি বলবে যে তোমরা পথ দিয়ে চলো, সোজা হয়ে চলো। তাহলে পথ একটা নির্দিষ্ট জায়গা, পথ দিয়ে চলতেছে, তাই না? তাহলে এটা হলো অধিকরণ কারক। তারপর দেখো আহারে রুচি নেই, আমাদের একটা নির্দিষ্ট জিনিসের রুচি নেই, তাই না? না খেলে শরীর নষ্ট হয়ে যায়, সবাইকেই খেতে হবে, কিন্তু যখন একটা মানুষ খেতে পারছে না, অসুস্থ হয়ে যাবে, তার মানে কি সে নির্দিষ্ট কাজটা করতে ব্যর্থ হচ্ছে, তাই না? এই কাজটা কিন্তু আমাদের সকলের নির্দিষ্ট কাজ, আমরা সবাই একটা সময় প্রয়োজনের খাতিরে বেঁচে থাকতে হলে আমরা কিন্তু খাই, কিন্তু তার দেখা যাচ্ছে আহারের রুচি নেই, অর্থাৎ নির্দিষ্ট একটা কাজের রুচি নেই, তার মানে এটা হচ্ছে অধিকরণ কারক। এবার দেখো এই বাড়িতে কেউ নেই, বাড়িতে, এই বাড়িতে কেউ নেই, কোথাও কেউ নেই, বাড়ি একটা নির্দিষ্ট জায়গা, তাই না? যেখানে আমরা বসবাস করি, প্রত্যেকেই আমরা নিজেদের জায়গায় বসবাস করি, একটা ঘরে বসবাস করি, বাড়িতে বসবাস করি, তাহলে বাড়ি একটা নির্দিষ্ট জায়গা, তাহলে এগুলো হচ্ছে অধিকরণ কারক। তাহলে আমরা জানলাম এই তিনটা বাক্য কিন্তু অধিকরণ কারক। এবার দেখো কি বিভক্তি আমরা কিভাবে নির্ণয় করবো। দেখো দিয়ে, পথ দিয়ে, কোথা দিয়ে হাঁটে? পথ দিয়ে হাঁটে, তাহলে আমরা যখন জানবো যে দ্বারা, দিয়া, কর্তৃক, এরকম প্রশ্ন হলে কি বিভক্তি হয়? তৃতীয়া বিভক্তি হয়। আর দেখো আহারে, রয়কার রে, আহারে, তাহলে কে রে থাকলে আমরা জানি দ্বিতীয়া বিভক্তি হয়, তাহলে দ্বিতীয়া বিভক্তি। আবার দেখো হচ্ছে এ বাড়িতে কেউ নেই, তয় কাটতে, এই একার অন্তস্থ একার যখন থাকে তখন সেটা কি হবে? সপ্তমী বিভক্তি। তাহলে আমরা জানলাম যেগুলো সব অধিকরণ কারকের তৃতীয়া বিভক্তি, দ্বিতীয়া বিভক্তি আর সপ্তমী বিভক্তি। এবার দেখো আমরা যে আসলে কারকগুলো
পেরেছি না পেরেছি আমরা অনুশীলন বার করে দেখবা তোমাদের অনুশীলনীতে আছে যে নিচের বাক্যগুলো দেখো এবং কারক ও বিভক্তি নির্ণয় করো, সেটা দেখে করবা। এর মধ্যে যদি তোমাদের কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমি সেটা সামনের ক্লাসে তোমাদের ঠিক করে দেবো। কারক আর বিভক্তি শিখতে আসলে একটু বেশি সময় লাগে, পুঙ্খানুপুঙ্খরূপে এটাকে জানতে হলে আসলে একটা ক্লাস দিয়ে হয় না, 2-3টা ক্লাস নিতে হয়। তোমরা ক্লাসগুলো সব মনোযোগ দিয়ে দেখবা। আমি সামনের ক্লাসে বিভক্তি নিয়ে আরো সুন্দর করে তোমাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। আজকের মতো এই ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হবে সামনের ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।